এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনি তো চরম লেভেলের নষ্ট একটা পুরুষ। এতদিন তো বেশ ভালো ভাবতাম আপনাকে। এটা তোমার ভুল যে তুমি আমাকে ভালো ভেবেছ। আমি বরাবরই নষ্ট। এতদিন মৌখিকভাবে বোঝনি, তাই প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম আজ। অসভ্য কোথাকার। সে রনফকে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দেয়। সে তড়িঘড়ি করে উঠে বসে। পরনে তার রাতে পরা 3 পিসটার ওড়না, যা বুক থেকে হাঁটু পর্যন্ত জড়ানো। বিছানা থেকে এক পা নিচে নামিয়ে ফ্লোর স্পর্শ করে দাঁড়াতেই শরীর ব্যথায় নীল হয়ে আসে। ধাপ করে আবারও বিছানায় বসে পড়ে। রাগে দুঃখে তার চোখে পানি চলে আসে। উল্টো ঘুরে শুয়ে থাকা রনফ এবার তার দিকে ফিরে তাকায়। সিরাতের এরূপ অবস্থা দেখে তার যেমন মায়া হয় তেমন হাসিও পায়। কিন্তু এখন যদি সে হাসে তবে তার আর রক্ষে থাকবে না। তাই হাসি চেপে উঠে বসে, এগিয়ে যায় সিরাতের দিকে। সিরাত তার উপস্থিতি টের পায়, তবু নড়ে না। রনফ এগিয়ে তার কোমর আঁকড়ে ধরে ঘাড়ে চুপনি রেখে বলে, সরি পাখি, বুঝতে পারিনি এত কষ্ট হবে তোমার। নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। চলো তোমাকে ওয়াশরুমে দিয়ে আসি। সিরাত রেগেমেগে ঝটকা মেরে তাকে সরিয়ে দিয়ে বলে, থাক, মেলা উপকার করছেন, আর দরকার নেই। শুরুতে তো কত ভালো ভালো কথা, আমি একটু কষ্ট দিব না, নমনীয় থাকবো, এই নমনীয়তার ছিঁড়ি। এখন সরি না, কোথায় গেছে সেসব ভালো কথাগুলো? রনফ ঘাড় ঘুরিয়ে বিড়বিড় করে বলে, মুরগি ধরার আগে সব শিয়ালি ভালো ভালো কথা বলে। তুমি বোকা, তাই বোঝনি। এই কি বিড়বিড় করেন? যা বলা জোরে বলেন। জোরে বলি আর তুমি বাড়ি মাথায় উঠাও। আমার একটা সম্মান আছে বাড়িতে। সম্মান? সে তো কম্বলের ফাঁকা দিয়ে উকি দিচ্ছে। আগে ঘরের সম্মান বাঁচান, তারপর বাড়ির সম্মানের কথা চিন্তা করেন। আর নেক্সট কখনো না। আপনি কালই ঢাকা ফিরবেন, আমি যাব না আপনার সাথে। তার কথা শেষ করে সে কোনো মতে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। এদিকে রনফ হা করে চেয়ে থাকে তার যাওয়ার দিকে। বিড়বিড় করে বলে, কি বলে গেল ওই 2 আঙ্গুলের মেয়ে? তার কথায় কিছু আন্দাজ করতে পেরে কম্বলের দিকে তাকায়। অমনি চেহারা আতঙ্কে ছেয়ে যায়। তার যেন মাথায় হাত। যা করেছে ঘুরের মাঝে করেছে, তাই বলে এভাবে খোলামেলাভাবে সামনে থাকার মতো এত নির্লজ্জ এখনো সে হয়ে উঠতে পারেনি। পরদিন সকালে রনফের ঘুম একটু দেরিতে ভাঙে। সে পাশ ফিরে দেখে সিরাত গুটিসুটি মেরে শুয়ে আছে। মুখটা তার মলিন। একটু মায়া হয় তার, যতই হোক তার তুলনায় মেয়েটা অনেকটাই ছোট। একটু নমনীয় হলে ক্ষতি কী ছিল? কিন্তু সে সময় কি আর সেসব কথা মাথায় ছিল? সে ফ্রেশ হয়ে নিঃশব্দে ঘর থেকে দরজা চাপিয়ে বেরিয়ে আসে। ভোরে আলো ফুটেছে অনেক আগেই। বসার ঘরে আজমল, মনোয়ার, ইশতিয়াক, রামিম বসে চা খাচ্ছে। সেও এগিয়ে বসে সেখানে। রাবেয়ার তার দিকে 1 কাপ চা এগিয়ে দেয়। রাবেয়ার সামনে আসতে পারেনি, একটা কাজে আটকে গেছে সে। রনফকে দেখে আজমল শিকদার বলেন, আজ এত বেলা করে উঠলে যে, শরীর ঠিক আছে? না আব্বু, শরীর ঠিক আছে। রাতে মিশকাতে শরীর একটু খারাপ হয়ে যায়, তাই রাতে ঘুম হয়নি। ইসরাতের শরীর এখন কেমন? কি হয়েছে ওর? মাথা ব্যথা উঠেছিল, এখন মোটামুটি ভালো। শেষ রাতে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। তাহলে আর ওকে জাগানোর দরকার নেই। সকালের খাওয়া দাওয়া শেষে মনোয়ার সাহেব তার পরিবার নিয়ে চলে যান। যাওয়ার আগে প্রত্যেককে সারার সাথে দেখা করে যায়। সব শেষে আসে মাশরাফির পালা। সে সারার কাছে এগিয়ে আসে। সারা সোফায় বসা, ইশতিয়াক শিকদারের পাশে হুইল চেয়ারে বসে আছে। সকাল সকাল আতিয়া এসে তাকে বাইরে নিয়ে আসে। মাশরাফি এগিয়ে গিয়ে সারার সামনে হাঁটু গেড়ে বসে। এক হাত ধরে বলে, যাচ্ছি, আবার কবে আসি ঠিক নেই। তুই পারলে যাস, বা যদি কখনো যেতে মন চায় আমাকে কল করিস, আমি এসে নিয়ে যাব। এখন তো তোর সখী নেই, কার জন্যই বা যাবি তুই? তবুও যাস, আব্বু আম্মু সবার ভালো লাগবে। সারা তার দিকে তাকিয়ে বলে, কিভাবে যাব আমি? আমি তো হাঁটতেই পারি না। মাশরাফি হাতে একটু চাপ প্রয়োগ করে বলে, মায়া, আছি তো, যখন ইচ্ছে হবে বলবি। যখন বাইরে যেতে ইচ্ছে করবে শুধু একটা বার কল করবি, ব্যাস আমি হাজির হয়ে যাব। সারার মুখটা বেশ উজ্জ্বল দেখা যায়। সে ঘন ঘন মাথা নেড়ে সম্মতি জানায়।
মানুষ যেতে চাই, কলও করবে। ঠিকমতো খাওয়া দাওয়া করবি, ঔষধগুলো সময় মতো খাবি। ঔষধ না খেলে সুস্থ হবি কিভাবে? তোর সুস্থতার উপর নির্ভর করছে আমার স্বস্তি, আমার শান্তি। সারা সুস্থ হয়ে উঠলে কিছুটা হলেও বোঝা হালকা হবে। সারা মাথা নেড়ে সায় জানায়। মাশরাফি তার হাত ছেড়ে উঠে দাঁড়ায়, মাথায় হাত বুলিয়ে স্থান ত্যাগ করে। পাশে বসা ইশতিয়াক সব দেখে, তার সব কথা শুনে, ভাবে হাসি খুশি ছেলেটা কিভাবে ভেঙে গেছে। মনে মনে দোয়া করতেও ভুলল না তার জন্য। সিরাতের ঘুম ভাঙে 10টার দিকে। আশেপাশে চোখ বোলায় নজরে আসে সোফায় বসা নাহিলকে, যে তার ফোনে কিছু একটা করছে। সিরাত এক ঝটকায় বিছানা ছাড়ে। শরীরটা এখন আগের চেয়ে বেশ ভালো। সে এগিয়ে যায় সোফার দিকে, ছু মেরে নাহিলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। নাহিল আতঙ্কিত হয়ে উপরের দিকে তাকায়, নজরে পড়ে সিরাতকে। সিরাত রাগ মিশ্রিত কণ্ঠে বলে, তুমি আবার আমার ঘুমের সুযোগ নিয়ে ফোনের লক খুলেছো? কাল রাতেও ফোন নিয়েছো, রাত জেগে ফোন দেখেছো, এগুলো বলবো তোমার বাবাকে? নাহিল বেশ ভয় পেয়ে যায়, বলে, প্লিজ বাবাকে বলো না, আর এমন করো না। কাল আমি ফোন নেইনি তো ইনান নিয়েছে, তারপর আমাকে পাঠিয়েছিল তোমার কাছে ফোনের লক খুলতে। তাই বলে তুমি ঘুমের সুযোগ নেবে? এটা কি বলে জানো? চুরি। কারো অনুমতি ছাড়া কারো জিনিস ধরাকে চুরি বলে, সেটা হোক বাবা মায়ের বা বাইরের কারো। তুমি ওদের সাথে থেকে থেকে এসব শিখেছো। সরি, আর হবে না, প্লিজ বাবাকে বলো না, বাবা খুব বকবে আমাকে। তুমি কাজই করছো বকা খাওয়ার মতো, আর ওরা বললেই তোমাকে ফ্যানের লক খুলতে আসতে হবে। এখন ওরা যদি বলে অন্য কারোর জিনিস আনতে, তুমি এনে দেবে? ঠিক। নাহিল দুদিকে মাথা নাড়ে, মানে সে করবে না। নাহিল এগিয়ে সে সিরাতের কোমর জোরে ধরে কোমরে থুতনি ঠেকিয়ে মাথা উঁচু করে সিরাতের মুখের দিকে তাকায়, বলে, প্লিজ বলো না, আমি আর কখনো ওদের কথা শুনবো না। তোমার কি ছেলে হয়ে থাকবো, তুমি যা বলবে সব শুনবো, কোনো দুষ্টুমি করবো না। তোমার আর আমার পেছনে ছোটাছুটি করতে হবে না, তোমার একবার বলতেই সব করবো। প্লিজ তবুও বাবাকে বলো না, বলবে না তো? সিরাত একটু অবাক হয়। রনফ ছাড়া কারোর কাছেই এভাবে স্বীকারোক্তি দেয় না। রনফ ছাড়া এভাবে কারো কোমর জোরে ধরে নিজের ভুল স্বীকার করে না। তার মনে একরাশ ভালো লাগায় ছেয়ে যায়। ছেলের এমন স্বীকারোক্তি দেখে তার মন নরম হয়ে যায়, বলে, ঠিক আছে, এবারের মতো ছাড়। এরপর আর এমন কিছু করলে বাবাকে বলে মার খাওয়াবো, মনে রাখবে। নাহিল উপর নিজ মাথা নাড়ে, মনে থাকবে তার। সে সিরাতকে ঝুঁকতে বলে। সিরাত তার দিকে ঝুঁকে নাহিল চুপ করে দুগালে দুটা চুমু খেয়ে দৌড় দেয়। সিরাত তার কাণ্ডে একটু শব্দ করে হাসে। এমন সময় রওনা ঘরে ঢুকে। ছেলেকে দৌড়ে যেতে দেখে সে একটু ভ্রু কুচকে তাকায়। ছেলে তাকে দেখেও ব্র্যাক করে না, একই গতিতে ছুটে চলে। ভেতরে ঢুকে সিরাতকে হাসতে দেখে বলে, এত হাসির কারণ? তোমার ছেলেকে দেখলাম দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, কি ব্যাপার? সিক্রেট, আপনাকে বলা যাবে না। রওনা ফেগে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো সিরাতকে পেছন থেকে দু হাতে জড়িয়ে ধরে বলে, কি এমন সিক্রেট যা আমাকে বলা যাবে না? সিরাত রওনাফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, আপনি আর আপনার ছেলে দুজনেই সুবিধাবাদী, সুযোগ বুঝে কথা আদায় করে নিতে পারেন। এক প্রকার খোঁচা দিল তাকে। কাল রাতের ঘটনা নিয়ে রওনাফ আরও একটু চাপ প্রয়োগ করে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, কোন কোম্পানির প্রোডাক্ট দেখতে হবে না? জানি রহনফ শিকদার কোম্পানির প্রোডাক্ট। ছাড়েন, সারাদিন গায়ে পড়া ধান্দা থাকেন। রওনাফ ঘাড়ে একটা কামড় বসিয়ে তাকে ছেড়ে দিয়ে বলে, শুধু সারাদিন না, সারা রাতও আছে, এটা বলো না কেন? সীমা ছাড়া অসভ্য তাকেই বলে যাকে রহনফ শিকদার বলে। সীমা ছাড়া বেয়াদব তাকেই বলে যাকে মিশকাত শিকদার বলে। বেয়াদব মহিলা কোথাকার! স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় শেখায়নি তোমাকে? না, শিখিনি। আব্বু ওই বইটা কিনে দেয়নি। রওনাফ আর কথা বাড়ায় না। এই বাচাল মেয়ের সাথে যত কথা বলে পারবে না সে। শেষে দেখা যাবে সোজা সম্মানে হাত দিয়ে বসবে। তাই সে বিছানার পাশের ড্রয়ার থেকে 2 পাতা ওষুধ এনে সিরাতের হাতে দেয়। সিরাত একটা পাতা নিয়ে অন্যটা ফিরে দেয়, বলে, এটার কোনো প্রয়োজন পড়বে না। রওনাফ ভুলে বসেছিল সিরাতের অক্ষমতার কথা। সে মনে মনে নিজেকেই গালি দেয়। সকালে তাড়াহুড়ো করে ওষুধ এনেছে সে, তখন খেয়াল ছিল না তার।
অজান্তে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলল। সরি, মনে ছিল না। সমস্যা নেই, এরপর থেকে খেয়াল রাখবেন। সিরাত ওষুধের পাতা টেবিলের উপরে রেখে নিঃশব্দে বেরিয়ে যায় ঘর থেকে। মিথিলা চুলায় তরকারি বসেছে, এমন সময় রান্নাঘরে সিরাত এসে হাজির হয়। তাকে দেখে মিথিলা বলে, কিছু কি লাগবে পরজা? সিরাত তার সম্বোধনে একটু বিরক্ত হয়, তবু বলে, একটু আদা চা করতে এসেছিলাম, কিন্তু তুমি তো রান্না করছো। এখনই করতে হবে? মানে রান্না শেষ করে করলে হবে না? আর এই অবেলায় চা খাবে? একটু ঠান্ডা লেগেছে, গলায়ও ব্যথা করছে তাই। আচ্ছা তুমি রান্না করো, রান্না শেষে ডেকে দিও, আমি করে নিব। আচ্ছা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি রান্নার শেষে চা করে দিয়ে আসবো। আচ্ছা। সিরাত রান্নাঘর ত্যাগ করে। সকাল থেকে শুয়ে থেকে শরীর ম্যাজম্যাজ করছে, তাই আর ঘরে গেল না সে। চলে গেল সারার কাছে। সারাকে সায়রা বেগম খাইয়ে দিচ্ছে। সারা বোনকে দেখে ভেতরে এসে পাশে বসতে বলে। সিরাত গিয়ে তার পাশে বিছানায় উঠে বসে। আম্মু ওকে এখন খাওয়াচ্ছ? সকালের ওষুধগুলো কখন খাবে? সকাল থেকে জোর করছি বলে বমি আসে, খেতে ইচ্ছে করছে না। এই তুই কি সকালের ওষুধ দুপুরে খাবি? এইরকম করলে সুস্থ হবি তুই? আমি কি করব খেতে ইচ্ছে না করলে? মিনমিন করে বলে, তা খেতে মন চাইবে কেন? সারাদিন যদি হাবি যাবি চিপস চকলেট খেয়ে বেড়াস, তাহলে ভাত তরকারি কিভাবে যাবে পেটে? আমি খাই না এসব। তুমি খাও না, তোমার তোষকের নিচে প্যাকেটগুলো ভূতে এসে রেখে যায়। আম্মু জানো না তুমি, ও ইয়াশ ইনানকে নিয়ে এগুলো আনায়। জানে যে বড় কাউকে বললে এনে দেবে না, ওইগুলোকেও ভাগ দেয়, সেই লোভে ওরাও এনে দেয়। তুই এই কাজ করে বেড়াস, তাই জন্য তো ভাত তরকারি ভালো লাগে না। তিনজনের মাঝে বেশ কিছুক্ষণ আলাপ চলে। পুরোটাই ছিল সারাকে নিয়ে। সায়রা বেগম আগের মতো আর সিরাতের সাথে রাগারাগি করে না, কথা বলে মোটামুটি, তবে তার পুরোটা জুড়ে থাকে ছুতো নিয়ে সারা। সিরাত নিজের ঘরে বসে ফোন দেখছে আর চা খাচ্ছে। ফোনে মূলত বন্ধুদের সাথে কথা বলছে। সামনে পরীক্ষা, তা নিয়ে আলোচনা হচ্ছে। আর মাঝে এই ঘরে প্রবেশ করে রওনাফ, হাতে তার খাবারের থালা। সে এগিয়ে গিয়ে সোফায় বসা সিরাতের সামনে টেবিলে খাবারের প্লেট রেখে সেও পাশে বসে। বেলা বাজে 11টা, সকালের নাস্তাটাও করনি, তার উপর খালি পেটে খাচ্ছ কেন? সিরাত দৃষ্টি ফোনে রেখে বলে, গলা ব্যথা করছে তাই খাচ্ছি। খাবার এনেছি, চা শেষ করে দ্রুত খেয়ে নাও। রেখে যান, পরে খেয়ে নিব। পরে আর কখন? দুপুরে? বললাম তো খাবো, রেখে যান। রওনাফ উঠে চলে যায়। সিরাত আবারও ফোনে নজর দেয়। কিছু সময় বাদে রওনাফ আবারও আসে। সে প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে মাখতে শুরু করে। মেখে লুকমা তৈরি করে সিরাতের মুখের সামনে ধরে। সিরাত রওনাফের দিকে তাকিয়ে বলে, বললাম তো পরে খাবো। এখনই খাবে? সবকিছুতে কেন এত জোর খাটান? নিজের জেদটা অন্যের ওপর চাপিয়ে দিতে মজা পান? রওনাফের চোখ লাল হয়ে ওঠে। চোয়াল শক্ত করে এক হাত দিয়ে সিরাতের মুখ চেপে ধরে গালে খাবার পুরে দেয়। সিরাত চেঁচিয়ে ওঠে, আপনি কিন্তু বেশি বেশি করছেন। সবসময় গায়ের জোর দেখাবেন না। গায়ের জোর দেখাতে চাইও না, তুমি বাধ্য করো আমাকে। রাগ যদি আমার উপর থাকে সেটা আমার উপরেই দেখাও। খাবারের উপর কেন রাগ দেখাচ্ছ? খাবো না আমি, আর জোর করলে আমি কিন্তু প্লেট ছুঁড়ে ফেলে দিব। রওনাফের বার রাগ উঠে যায়। এই মেয়ে, গলা নিচে নামাও। বাড়িতে আরো লোকজন আছে, আর প্লেটে হাত দিয়ে দেখো, এক চড়ে দাঁত ফেলে দেব। সিরাত দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, এখন তো চড়াবিনি, নিজের কাজ শেষ না, এখন চড় তো মারবেন। তখন তো জান সোনা কলিজা ছাড়া মুখ দিয়ে কিছু বের হচ্ছিল না। রওনাফ তার কথায় বাজে বিরক্ত হয়। তুমি এখনো আমার জান কলিজা শোনাই আছো, কিন্তু যেভাবে সেধে পড়ে ঝগড়া করতে আসছো, তাতে নিশ্চিত তুমি 2-1টা চড় খাবে। সিরাত বিস্ময়ের তুঙ্গে চলে যায়, বলে, আপনি আমাকে মারবেন? মার খাওয়ার মতো কাজ করলে মার তো খাবাই। কথা না বাড়িয়ে চুপচাপ খাও। সিরাত তার কথার পিঠে কিছু বলতে চায়, তবেই রওনাফ জোর করে মুখে খাবার পুরে দেওয়ায় আর কিছু বলতে পারে না। খাবার শেষ করে রওনাফ সিরাতের হাতে একটা ওষুধ ধরিয়ে দেয়। সিরাত পূর্বে নেয় ঘাড় তারামি করে, তাকে জোরপূর্বক ওষুধটা খাইয়ে দেয়। এটার কোনো দরকার ছিল না। এটা পেইন কিলার, ওটা ফেলে দিয়েছি।
সিরাত ওষুধ খেয়ে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। তার মন হয়তো একটু ভার হয়েছে। রনক সিরাতকে টেনে তার উড়োর উপরেই বসিয়ে দেয়। সিরাত জোর করে উঠতে চায়, রনক দু হাতে চেপে ধরে বসিয়ে রাখে। একটা সময় সিরাতও হাল ছেড়ে দেয়। একটা সময় সিরাত তার বুকে মাথা এলিয়ে দেয়। এমন করলে কিভাবে হবে বলো? কি করেছি আমি? আমরা স্বামী স্ত্রী শোনা, বিয়েটা যেভাবে হোক হয়েছে তো, তাই না? একটা সম্পর্ক শুধুমাত্র একটা ছেলে মেয়ে বা তার পরিবারের সম্মতিতে হয় না। একটা সম্পর্ক তৈরি হয় সৃষ্টিকর্তার হুকুমে। তেমনি আমাদের সম্পর্কটাও সৃষ্টিকর্তার হুকুমেই হয়েছে। আমি চাই না এমন হালাল একটা সম্পর্ক হেলায় নষ্ট করতে। তাই আমি প্রতিদিনই 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছি। কিন্তু তুমি যদি 1 পাও না আগাও, তবে আমাকে তো পিছিয়ে যেতে হবে। এরপর কি হবে? সম্পর্কটা ভেঙে যাবে। রনক একটু থামে, সিরাতের মাথায় মুখ ঠেকে বলে, একটা প্রশ্ন করব, উত্তরটা মন মস্তিষ্ক উভয় থেকেই দিবে। সিরাত উপর নিচ মাথা নাড়ে। তুমি কি চাও? এই সম্পর্কটা থাকুক নাকি ভেঙে দিতে চাও? যা বলবে মন থেকে, কোনো জোর জুলুম নেই এতে, বলো। সিরাত কিছু বলে না। এমন কঠিন একটা প্রশ্নের সম্মুখীন হবে তা কখনো আন্দাজ করেনি। সিরাতকে চুপ থাকতে দেখে বলে, কি হলো বলো? এই যে এতগুলো দিন একসাথে কাটিয়েছ, এতে কি আমার সন্তান বা এই সংসারটার প্রতি একটুও মায়া হয়নি? চুপ করে থাকবে না? তোমার চুপ থাকাকে কি আমি ধরে নিব যে তুমি চাও না সম্পর্কটা রাখতে? ভেঙে দেবে কি তাহলে? তুমি যা বলবে তাই হবে। সিরাতের কলিজায় মুচড় দিয়ে ওঠে। সে 2 হাত তুলে রনফের পিঠ আঁকড়ে ধরে, আরও মিশে যায় তার বুকে। রনফও তাকে চেপে ধরে বুকের মাঝে। সিরাত এবার নীরবতা ভাঙে। সে বলে, আমি চাই না এই সম্পর্কটা ভেঙে যাক, তবু কোথাও সে আমাকে আটকে দেয়। আমি সহজ হতে পারছি না। আপনার মতো করে কেউ বোঝে না আমাকে। আপনার মতো করে কেউ কখনো এত গুরুত্ব দেয়নি আমাকে। যেভাবে আগলে রাখেন, যেভাবে আমার সব কথার গুরুত্ব দেন, এই যাবৎকালে কেউ করেনি। তাই তো আপনার কাছে এসে সব বাচ্চামো ভুলগুলো করে বসি। সবাই বলে আমি খুব বুঝদার, খুব শক্ত একটি মেয়ে। কিন্তু বিশ্বাস করুন, আমি একটু বুঝদার না, একটু শক্ত না। আমি কিছু বুঝি না, কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু না। কে ভালো কে মন্দ কিছু জানি না। রওনাফ সিরাতের মুখটা উঁচু করে ধরে, কপালের মাঝে রুক্ষ অধৈর্যটা গভীরভাবে ছুঁয়ে দেয়। সিরাত চোখ বুঝে নেয়। তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ে। সিরাত সেভাবে বলে, কাল রাতে যখন আপনি 7 বছর কথাটা উল্লেখ করলেন, এক নিমিষে ভেতরে তৈরি হওয়া ভালো লাগাটুকু হারিয়ে যায়। মনে পড়ে যায় আমার পূর্বেও কোনো নারী আপনার খুব কাছে ছিল। 7 বছর পূর্বে আপনি সেই নারীতেই মেতেছিলেন। খুব কষ্ট পেয়েছিলাম তখন। হয়তো ভালোবাসতে পারিনি, তবে স্বামী তো। রনক যেন একটু অবাক হয়। তার বলা সে কথাটা সে এত কিছু ভেবে বলেনি। তার এই ছোট্ট কথাটা যে সিরাতকে এভাবে আঘাত করবে সে বুঝতে পারেনি। সিরাত আবারও বলতে শুরু করে, মনে আছে কদিন আগে আপনি বলেছিলেন না যে বাঙালি নারীরা স্বামীকে নিয়ে হিংসা করে? কাল আমার মধ্যেও সেই হিংসাটাই জেগেছিল। নিজের এমন অনুভূতি দেখে আমি নিজেও অবাক হই। জানি এটা নিছক বোকামি, কিন্তু কি করব, নারী মন তো। এরপর যখন ওষুধের 2টা পাতা দিলেন, তখন নিজের অক্ষমতার কথাটা নতুন করে স্মরণ হলো। এতদিনে ভুলে বসেছিলাম এই কথাটা। এসবের জন্যই না চাইতেও আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনার এসবে কোনো দোষ ছিল না। সরি, যা যা বলছি সব কিছুর জন্য। রনক তার কপালে ঠোঁট থেকে বলে, আমি সরি সোনা, আমি এত কিছু ভেবে কথাটা বলিনি। কিভাবে মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি তুমি কষ্ট পাবে। সিরাত মাথাটা সরে এনে বলে, বাদ দিন এখন এসব কথা। আমি কাল একটু বাইরে যেতে চাই। ওরা সবাই আসবে, ওদের সাথে একটু দেখা করব। আপনি অনুমতি না দিলে আম্মু বের হতেই দেবে না। কোথায় যাবে? তেমন কোথাও না, কলেজের কাছে একটা ক্যাফে আছে না, ওইখানেই। আপনি কিন্তু না করবেন না। আগেও একদিন আপনার জন্য যেতে পারিনি। রনক সিরাতকে পুনরায় টেনে এনে বলে, যাবে, তবে একটা শর্ত আছে। যদি মানতে পারো তাহলেই যেতে পারবে।
কি শর্ত? এগিয়ে এসো, কানে কানে বলি। সিরাত একটু ঘাবড়ে যায়। কি এমন শর্ত দিবে যে কানে কানে বলতে হবে? চোখ মুখের চাহনি তো ভালো ঠেকছে না, তবু সাহস করে এগিয়ে যায়। রওনাফ তার কানে কানে কিছু বলে, যা শুনে সিরাতের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ছিটকে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে বলে, জীবনেও না। একদম দূরে দূরে থাকবেন আমার কাছ থেকে। আপনি একটা চরম অসভ্য লোক। আমি আপনাকে একটুও বিশ্বাস করি না। রওনাফও উঠে আসে, ধীর পায়ে এগিয়ে যায় সিরাতের দিকে। চোখে মুখে সে রাতের নেশা। সিরাত পেছাতে পেছাতে বিছানায় পড়ে যায়। রওনাফ ঝুঁকে তার দুই পাশে হাত দিয়ে আটকে দিয়ে বলে, আমার কথা না মানলে কাল যেতেও পারবে না। আপনি কিন্তু ঠিক করছেন না। রওনাফ তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, যা করছি একদম ঠিক। এখন মানলে যেতে পারবে, না হলে বাড়িতেই থাকবে। সে সিরাতের উপর থেকে সরে গিয়ে পাশে শুয়ে পড়ে। সিরাত এত সময় চোখ মুখ খেঁচিয়ে রেখেছিল। রওনাফ সরে যেতে এক ঝটকায় উঠে দাঁড়ায়, বলে, রওনাফ এক হাত ভাঁজ করে মাথার নিচে দিয়ে সরাসরি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, এমন হাল করে রেখে যাব যে সুস্থ হয়ে বিছানা ছাড়তে ছাড়তে আবার বিছানা নেওয়ার সময় হয়ে যাবে। সিরাত এমন ব্যাফাস কথা শুনে তার দু গাল লাল আভায় ছেয়ে যায়। সে দ্রুত ঘর ত্যাগ করে। মাঝে কেটে যায় একটা দিন। আজ রওনাফ ও নাহিল ঢাকায় ফিরে যাবে। সিরাত এখানে থাকবে কয়েকদিন। কলেজে কিছু কাজ আছে। সেদিন তার আর বাইরে যাওয়া হয় না। দুপুর করাতেই তার গলা ব্যথা, কাশি বেড়ে যায়। এরপরে আর যাওয়াও হয় না। সে যায়নি তাই তার বন্ধু মহলও সেদিনের সাক্ষাৎ বাতিল করে। নাহিল সকাল থেকে মুখ ভার করে ঘুরে বেড়াচ্ছে। রওনাফ বারে বারে তাকে তৈরি হওয়ার জন্য তাড়া দিচ্ছে, তবু তার কোনো নড়চড় নেই। তা দেখে সিরাত অসুস্থ শরীরে তার জন্য খাবার নিয়ে আসে ঘরে। নাহিল তখন মুখ ভার করে শীতের কাপড় পরছে। নাহিল একবার সিরাতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে আবারও নিজের কাজে মন দেয়। সিরাত খাবারের প্লেটটা টেবিলে রেখে তার দিকে এগিয়ে যায়। পেছন থেকে দুই ঘাড়ে হাত দিয়ে বলে, মন খারাপ করে না বাবা। আমি তো মাত্র কয়েকটা দিন থাকবো, এরপর তো আবার তোমাদের কাছে চলে যাব। কেন থাকবে? কদিন তোমার তো আমাদের এখানেই যাওয়ার কথা, এখন আবার থাকবে না কেন বলছো? বাবা, তোমার যেমন স্কুল আছে যার কারণে তোমাকে যেতে হচ্ছে, আমারও তেমন এখানে কলেজ আছে, আর কলেজে একটু কাজ আছে। তা না হলে কি তোমাদের রেখে এখানে থাকতাম নাকি? বাবাকে বলো না আমাকেও রেখে যেতে। ওইখানে আমার একা একা একটু ভালো লাগে না। না সোনা, কতদিন ক্লাস করা হচ্ছে না তোমার। এখন এখানে থাকার কথা বললে তোমাকে আমাকে দুজনকেই বকবে। নাহিলের মন খারাপ হয়ে যায়। বছরের পর বছর একা একা থেকে যখন একটা সঙ্গী পেল, এখন তাকে ছাড়া একটা দিনও তার ভালো লাগে না। অথচ এই ছেলেটাই একটা সময় ঢাকা শহরে বাবার সাথে একাই থাকতো। সিরাত নাহিলকে লেঞ্চ হাতে খাবার খাইয়ে দেয়। আর এই মধ্য ঘরে এসে হাজির হয় রওনাফ। সে পুরো তৈরি হয়ে আছে। নিচে গিয়েছিল খাবার খেতে। রুমে ঢুকে দেখে নাহিল সিরাতের ঘাড়ে মাথা দিয়ে বসে আছে। সিরাত তাকে এক হাতে জড়িয়ে রেখেছে। নাহিল, চলো, 8টা বেজে গেছে। এখন না বের হলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। নাহিল সিরাতের দিকে আরো একটু চেপে বসে। সিরাতও তার দিকে অসহায় নজরে তাকায়। কি ব্যাপার? দুজনের মুখের হাল এমন কেন? নাহিল, কি হয়েছে? নাহিল সে অবস্থায় বলে, বাবা আমি থাকি না, মিশু যখন যাবে তখন ওর সাথে চলে যাব। মাম্মা তো কলেজের কাজের জন্য থাকবে, তুমি কেন থাকবে? তোমার স্কুল আছে, মনে আছে? থাকুক না ও, আমি ওকে এখানে বসিয়ে পড়াগুলো করিয়ে দিব। অসহায় সুরে বলে, হ্যাঁ, দুই বাদর এক জায়গায় বসেছে, কত পড়াশোনা করবে তা আমি ভালো করেই জানি। সিরাত প্রতিবাদের সুরে বলে, আপনি বেশি জানেন। আমরা ঢাকায় বসে পড়েছি না দুজন, নিয়ম করে পড়া ধরেননি আমাদের, এখন যে এসব বলছেন। হ্যাঁ, পড়েছো দুইজন দুই রুমে। এখন এসব কথা ছাড়ো, দেরি হচ্ছে। নাহিল, বাবা, মাম্মা মাত্র 5 দিন থাকবে এখানে, এরপরই চলে যাবে বাসায়। মানে 5 দিন? মানে 5 দিন মানে 5 ডেজের একদিনও বেশি না। এবার ওকে ছাড়ো, যেতে হবে। সিরাত নাহিলকে ছেড়ে দেয়। সে কোনো কথা বাড়ায় না। এখন এক কথা দুই কথায় ঝগড়ার সৃষ্টি হবে। সে চায় না যাওয়ার সময় কোনো ঝামেলা হোক। রওনাফ বাবার হাত ধরে দরজার দিকে পা বাড়ায়। দৃষ্টি তার পেছনে সোফায় বসা সিরাতের দিকে। রওনাফও ঘাড় ঘুরে তাকায়
নাহিলকে নিচে পাঠিয়ে দিয়ে সে আবারও ফিরে আসে। এগিয়ে গিয়ে সোফায় সিরাতের পাশে বসে, তার এক হাত মুঠোয় করে বলে, এই কটা দিন ভালোভাবে থেকো, নিজের খেয়াল রেখো। 5 দিন পরে রামিম গিয়ে তোমাকে দিয়ে আসবে। সিরাত উপর নিচ মাথা নাড়ে। রওনা এগিয়ে সে সিরাতের দু গালি হাত রেখে মুখটা উঁচু করে ধরে কপালে ঠোঁট ছোঁয়ায়। ছোট একটা স্পর্শ, তবে তাতে ছিল স্নেহ, শ্রদ্ধা, ভরসা। তারপরে হালকা করে থুতনিতে ঠোঁট ছোঁয়ায়, সেভাবে বলে, আসছি। সকাল থেকে সাজগোজ করে চলেছে সিরাত। আজ অনেকদিন পর কলেজে যাবে। কালো সাদা টুপেসের সাথে কালো ওড়না, চুলগুলো উঁচু করে বেঁধে হালকা সেজে বের হয় ঘর থেকে। কাল যাওয়ার পর পৌঁছে একবার কল করেছিল, আর রাতে সে নিজেই কল দিয়েছিল। নাহিলের সাথে কথা হলেও রনাফের সাথে আর কথা হয়নি। বাড়িতে কোনো পুরুষ নেই, সবাই যে যার কর্মস্থলে চলে গেছে। সে ঘরময় মিথিলাকে খুঁজতে থাকে, অবশেষে পায়ে গিয়ে ছাদে। সিরাত তাকে দেখে এগিয়ে যায় তার কাছে। ভাবি, বাবা ভাইয়া চলে গেছে? হ্যাঁ, সে তো অনেকক্ষণ আগে। কোনো দরকার ছিল? হ্যাঁ, না মানে থাক, শোনো, আমি বের হচ্ছি, ফিরতে হয়তো একটু দেরি হতে পারে, ছোট মাকে বলে দিও। আচ্ছা, সাবধানে যাবে আর দ্রুত ফিরে এসো। এদিক ওদিক যেও না। আচ্ছা। সিরাত ছাদ থেকে নেমে আসে। তার কিছু টাকার প্রয়োজন, তাই বাবা ভাইকেই খুঁজছিল। পরক্ষণেই কিছু একটা ভেবে তার মিথিলাকে বলেনি। সে নিজের ঘরে গিয়ে কল দেয় রনাফের নাম্বারে। 2 বার রিং হতেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ব্যস্ত? খুব একটা না, কোনো প্রয়োজন? না মানে আসলে ভনিতা না করে সরাসরি বলো। সিরাত সাহস সঞ্চয় করে বলে বসে, আমার না কিছু টাকা লাগতো, আব্বু ভাইয়া নেই, তাই আপনার কাছে যাচ্ছি। কেন? তারা থাকলে কি তাদের থেকে চাইতে? হ্যাঁ মানে না। বেড সাইড টেবিলের ড্রয়ারে আছে, নিয়ে নিও। কত লাগবে? 2000 মতো। কোন কাজে ব্যয় করবে শুনি? বন্ধুরা ট্রিট চেয়েছে। ওকে, আজে বাজে খরচ করবে না কোথাও। আচ্ছা। আর বাবা ভাইয়ের থেকে টাকা চাওয়ার হিসাব তুমি ঢাকায় ফিরলেই নিচ্ছি। রওনাফ খট করে এই মুখের উপর কল কেটে দেয়। সিরাত ভাবে এই লোকটা হয়তো তার ওই কথার জন্যই রাগ করেছে। এদিকে রওনাফ মনে মনে সিরাতের উপর বেশ অসন্তুষ্ট হয়। কেন বাবা ভাইকে বলবে টাকার কথা? সে একটা বিবাহিত মেয়ে, তার স্বামীর কি এতই অভাব নাকি চাইলে সে দিত না? এর দ্বারা তো তাকে অপমান করা হয়। যদি সে চেয়ে বসতো তখন কি ভাবতো? তাদের সম্পর্কের জটিলতা সবার মাঝে জানান দিতে হবে। মাঝে মাঝে যে নির্বোধের মতো কাজ বাজ করে বসে, তা দেখলেই মেজাজ খারাপ হয়। সিরাত ড্রয়ার খুলে দেখে সেখানে প্রায় 8000-এর মতো টাকা আছে। মনে মনে লোকটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রতিনিয়ত না চাইতেই লোকটা তার সব প্রয়োজন পূরণ করে। সেখানে কিভাবে এই কথাটা বলল? তার কথায় সে নিজেই মনে মনে খুব লজ্জিত হয়। সে সেখান থেকে 2000 টাকা নিয়ে বেরিয়ে পড়ে। কলেজ এরিয়াতে প্রবেশ করতে দেখা মেলে ইলা চৈতিদের সাথে। চৈতি তাকে দেখেই পিঠে এক চাপড় দিয়ে বলে, কিরে বিবাহিত মহিলা, এতদিন পর জামাইয়ের আঁচলের নিচ থেকে বের হলি? এই বেড়া মানুষের আবার আঁচল আসলো কোত্থেকে? শাড়ির নিচ থেকে? সেটা সিরাত তার পিঠে দুম করে এক কিল বসিয়ে দিয়ে বলে, যতদূর গেছিস ততটুকু থাক, এর বেশি আগালে খবর আছে। ইলা সিরাতকে এক পাশ থেকে জোরে ধরে বলে, বেবি, আজ তো কোনো খবরে কাজ হবে না। আমার কাজ তো অনেক দূর আগবে। যত দূর আগালে তোর বাসর ঘরের খবর জানতে পারবো তত দূর। তাদের কথার মাঝেই মাহিন ও ইমন এসে হাজির হয়। তাই কথার কথা সেখানে থেমে যায়। ভালো আছিস খালা? খালু কেমন আছে? বিয়াদ্দব, ভালো হয়ে যাস। ভালো হতে পয়সা লাগে না। পয়সা তো লাগে না, তবে খাবার লাগে। পেটে কিছু ফেল, দেখবি ভালো হয়ে গেছি, তাই না জনগণ? সবাই সমস্বরে হ্যাঁ বলে। সিরাত তাদের দেখে হতাশার নিঃশ্বাস ফেলে। কাল রাতে এরা ঠিক করেছে তাকে ফকির বানাবে। চল স্যার ম্যামের সাথে দেখা করে দোয়া নিয়ে আসিস। সবাই চলে যায় টিচার্স রুমের দিকে। সেখানে একে একে সবার সব শিক্ষকদের সাথে কথা বলে সব শেষে যায় শিহাব স্যারের কাছে। অল্প বয়সী স্যারটা তাদের আইসিটি ক্লাস করায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? জি স্যার, ভালো আছি আমরা। আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। তা মিশকাত, কি অবস্থা তোমার? অনেক দিন দেখি না, নাম্বারও বন্ধ, সিম পাল্টাইছো নাকি? জি স্যার। ও তাই বলি, আমি কয়েকদিন কল দিছিলাম খোঁজ খবর নিতে, কিন্তু বন্ধ পেয়েছি। স্যার, আমাদেরও তো মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নিতে পারেন, আমরা তো নাম্বার পাল্টাইনি। শিহাব একটু বোকা বোকা হাসি দিয়ে বলে। তোমাদের নাম্বার তো নেই আমার কাছে। ইমন তেতে উঠে বলে, কি বলেন স্যার, আমরা সবাই না একসাথে আমাদের নিলাম নাকি? ওরটা ছাড়া কারোটা সেভ করেননি? শিহাব একটু মুচকি হাসি দেয়। তার হাসিতে অনেক কিছু প্রকাশ পায়। সিরাত একজন শিক্ষকের থেকে এমন ব্যবহার পেয়ে খুবই বিরক্ত হয়। লোকটা বরাবরই তাকে আলাদা রকমভাবে ট্রিট করে, যেটা তার কাছে সবচেয়ে বেশি অস্বস্তিকর। শিহাব গলা ঝেড়ে বলে, আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের নাম্বারগুলো দাও, আমি এখনই সেভ করে নিচ্ছি। একে একে সবাই নাম্বার দেয়। সিরাত খুব একটা আগ্রহ দেখায় না। শিহাব তাকে নাম্বার দিতে না দেখে বলে, তোমার নাম্বারটা? সিরাত বিরক্ত হয়ে বলে, স্যার আমি আমার হাজব্যান্ডের ফোন ব্যবহার করি, আর সে নাম্বার আমার মুখস্থ নেই, ফোনটাও কাছে নেই। শিহাবার মুখটা আধারে ছেয়ে যায়। কলেজে জয়েন করেছে 2 বছর হবে। এসে থেকে এই ভোলাভালা নিষ্পাপ চেহারার মেয়েটার মায়ায় জড়িয়ে গিয়েছে সে। কত স্বপ্ন বুনেছে তাকে নিয়ে, তার হিসেব নেই। ভেবেছিল তাদের পরীক্ষাটা শেষ হলেই শিকদার বাড়িতে বাবা মাকে নিয়ে প্রস্তাব পাঠাবে। আজ এক নিমিষে সব স্বপ্ন ভেঙে গেল। সে নিজেকে সামলে হাসি মুখে শুধায়, বিয়ে কবে করলে? কই দাওয়াত তো দিলে না? স্যার আসলে হঠাৎ করে হয়েছে তো, সব আর জানাতে পারিনি কাউকে। আচ্ছা, ব্যাপার না। তা তোমার হাজবেন্ড কি করে, কোথায় থাকে? তিনি পেশায় একজন ডাক্তার, ঢাকাতে থাকেন। আচ্ছা স্যার আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাও, ভালো মতো পরীক্ষা দাও। সবাই বেরিয়ে আসে কলেজ থেকে। হিমন বহু কষ্টে হাসি চেপে ধরে রেখেছে। গেট পার হতেই হাসিতে ফেটে পড়ে। তার দেখা দেখি অন্যরাও হেসে ফেলে। স্যার, এটা সেই লেভেলের ছাকা খেয়েছে রে। মুখটা দেখছিলি কেমন শুকিয়ে কিসমিস হয়ে গেছিল? থামবি বেটা, বেশি বেশি একটু, চেহারা দেখলে বিরক্ত লাগে। বাদ দে, চল এখন কিছু খাওয়া যাক, পেট চুই চুই করছে। খাওয়া দাওয়া শেষে তারা কলেজের কাছে একটা উন্মুক্ত পার্ক আছে, সেখানে বসে অনেকক্ষণ আড্ডা দিয়ে ফিরতে ফিরতে প্রায় দুপুর গড়িয়ে যায়। হিলা চৈতি আলাদা করে তার সাথে কথা বলার সুযোগই পাচ্ছে না। বান্ধবীর থেকে অনেক কিছু শোনার আছে। সিরাত ইচ্ছে করেই তাদের একটু এড়িয়ে এড়িয়ে চলছে, কারণ এদের সুযোগ দিলেই তারা তার সম্মানে হাত দিয়ে বসবে, যা সে চায় না। স্বামী স্ত্রীর মাঝে গোপন বিষয়গুলো বাড়ির লোকদের জানানোটা তার কাছে পছন্দনীয় নয়, হোক সে যতটা কাছের মানুষ। মাঝে কেটে যায় 4টা দিন। এই 4টা দিন যেন চোখের পলকে কেটে যায়। কাল সকালে সে রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। আর 2টা দিন থাকতে চেয়েছিল, কিন্তু ওই দিক থেকে ছেলে তার ফোন দিয়ে পাগল করে ফেলেছে। অন্যদিকে রওনাফের ব্যবহার প্রতিবেশীর মতো। প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধ্যা কল করে খোঁজ খবর নিলেও 2-4 মিনিটের বেশি কথা বলে না। রাজশাহীতে থাকা রওনাফ আর ঢাকার রওনাফের মাঝে আকাশ পাতাল ফারাক। রাতে সিরাত তার জিনিসপত্র প্যাক করছে। সব নেবে না, কারণ কদিন পর আবারও আসতে হবে পরীক্ষা দিতে, তখন অনেকগুলো দিন থাকতে হবে। তাই মোটামুটি যতটুকু দরকার তা প্যাক করছে। তার ঘরে প্রবেশ করে আতিয়া। সিরাত আতিয়াকে দেখে বলে, ছোট মা বসো। আতিয়া বেগম বিছানার একপাশে গিয়ে বসে। সিরাত বাকি জিনিস গুছিয়ে তার পাশে বসে। আর কয়টা দিন থাকলেই পারতি, তুই চলে গেলে বাড়ি একদম ফাঁকা ফাঁকা লাগবে। থাকতে তো চেয়েছিলাম, কিন্তু নাহিল পুরো পাগল বানিয়ে দিয়েছে। ওর নাকি একা একা থাকতে ভালো লাগছে না। সে কি আর করবি, ছেলেটা কতদিন একা একা ছিল, এখন তোকে পেয়ে আর কাজ ছাড়া করতে চায় না। সেটাই। হালকা হেসে বলে। আতিয়া বেগম কিছু একটা ভাবে সিরাতের কাছে জিজ্ঞেস করেন, একটা কথা জিজ্ঞেস করব তোকে? হ্যাঁ হ্যাঁ বলো না, কি বলবে? আসলে জানতে চাচ্ছিলাম যে তোর আর রনফের সম্পর্ক কি ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে ছোট মা। উনি আমার অনেক খেয়াল রাখে, কি লাগবে না লাগবে, কোনটাতে অসুবিধা কোনটাতে সুবিধা, সব দিকে খেয়াল রাখে। তা তো বেশ ভালো। তুই খেয়াল রাখিস না ওর? চেষ্টা করি, তবে সে নিজের কাজ নিজে করতেই পছন্দ করে।
ও এত বছর করে করে অভ্যস্ত, তাই নিজে করতে চায়, সব অন্যের উপর ডিপেন্ড করতে চায় না। জানি না তোদের সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে আছে, তবে মনে রাখবি তোদের সম্পর্কটা সৃষ্টিকর্তার প্রদত্ত হালাল সম্পর্ক, এটাকে ভাঙতে দিস না। টিকে রাখার জন্য দুজনের 100 ভাগ চেষ্টা থাকা দরকার। মন দিয়ে সংসার কর, পড়াশোনা কর। যাদের বলিদান তুই তাদের দেখিয়ে দে তুই ভালো আছিস, সুখে আছিস। সিরাত উদাস ভঙ্গিতে বলে, তুই এখনও ওকে মানতে পারিসনি, তাই না? হাসালে ছোট মা, যদি মানতেই না পারতাম তবে কি তার সংসারে যাওয়ার জন্য এত উতলা হয়ে উঠতাম? এই যে গুজগাছ করছি যাওয়ার জন্য, এই কেবল দায় থেকে নয়, নিজেকে মুক্ত করতে। এই বাড়িতে কেমন দম বন্ধ লাগে। এই বাড়িটা আমার জন্য একটা খাঁচার মতো মনে হয়। রওনাফ শিকদারের ওই 2 কামরার ফ্ল্যাটটাতে যতটা স্বাধীন লাগে, তার সে কি ভাগ্য এই এত বড় বাড়িটাই নেই। তাই যতক্ষণ না ওই ঘরে পৌঁছাবো ততক্ষণ ভেতরে হাঁসফাঁস করব। কি বলিস এসব পাগলের মতো? সিরাত হেসে উত্তর দেয়, তোমাদের ছেলে আমাকে জাদু করেছে, কালো জাদু। পাগল মেয়ে কোথাকার। শোন, বাসায় গিয়ে আবার ভুলে যাস না, ফোন করিস মাঝে মধ্যে। আমি ভুলি না, তোমরাই ভুলে যাও। আতিয়া ও সিরাতের মাঝে বেশ কিছু সময় আলাপ হয়। সিরাতের কথাবার্তা মতিগতি আতিয়া বেগমের বোধগম্য হয় না। মেয়েটা কেমন যেন হয়ে গেছে। শুধু মনে মনে একটাই দোয়া করেন, ছেলে মেয়ে দুটো সুখে থাকুক। পরদিন সকাল সকাল সবার থেকে বিদায় নিয়ে সিরাত ও রামিম ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পৌঁছাতে দুপুর হয়ে যায়। কলিং বেলের শব্দে নাহিল দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার উপরে সিরাতকে দেখে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তার পেছন পেছন রওনাফও এগিয়ে আসে। নাহিল আসার পর থেকে তার কোমর জড়িয়ে ধরে বসে আছে। 9 বছরের বুঝদার ছেলেটা এক নিমিষে বাচ্চা হয়ে গেছে। দুনিয়ার গল্প জুড়ে দিয়েছে তার সাথে। সে যে একটু ফ্রেশ হবে সে সুযোগটাও দিচ্ছে না। তা দেখে রওনাফ বলে, নাহিল মাম্মা কত দূর থেকে এসেছে, তাকে একটু ফ্রেশ হতে দাও, তার তো বিশ্রামের প্রয়োজন। পরে তুমি তোমার সব গল্প তাকে বলবে, এখন ছেড়ে দাও। নাহিল বিজ্ঞের ন্যায় মাথা নেড়ে তাকে ছেড়ে দেয়। সিরাত তার মাথায় একটা চুমু খেয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে চারপাশে চোখ বোলায়। চারপাশটা একদম পরিপাটি করে রাখা। বিছানার উপরেই তার এক সেট জামা রাখা, সাথে তোয়ালে প্রয়োজনীয় সব আছে। এগুলো যে তার স্বামীর কাজ সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। সে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। এদিকে রওনাফ টেবিলে দুপুরের খাবার গুছাচ্ছে। রামিমও নাহিলকে নিয়ে হাজির হয় সেখানে। টেবিলের উপরে সাজানো ভাত, 2-3 পদের তরকারি সবটাই রওনাফ নিজ হাতে করেছে। সব গুছিয়ে নাহিলকে পাঠায় সিরাতকে ডেকে আনতে। নাহিল ঘরে গিয়ে দেখে সিরাত চুল মুছছে। তার এক হাত জড়িয়ে বললে, মাম্মা খেতে চলো, বাবা ডাকছে। নাহিলের সম্বোধনে সিরাত বিস্মিত হয়। তবু সে সামলে নিয়ে তার সাথে বেড়ে যায় ঘর থেকে। দুপুরের খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে চলে যায়। এতটা পথ জার্নি করে তারা ক্লান্ত, তাই রামিমকে নাহিলের ঘরে পাঠিয়ে দিয়েছে, সাথে নাহিলকেও। সিরাত নিজের ঘরে চলে গেছে। তার মাথা ব্যথা করছে, তার একটা লম্বা ঘুমের প্রয়োজন। রওনাফ সব কাজ শেষ করে ঘরের দিকে পা বাড়ায়। ঘরে গিয়ে দেখে সিরাত শুয়ে আছে, তাই সে সোফায় গিয়ে বসে। সিরাত তার উপস্থিতি টের পেয়ে বলে, আপনি কি আমাকে দেখে লজ্জা পাচ্ছেন? রওনাফ তার প্রশ্ন শুনে ভরকে যায়। স্বাভাবিক স্বরে বলে, এমনটা মনে হওয়ার কারণ? না, যেভাবে দূরে দূরে থাকছেন তাতে মনে হচ্ছে আপনি লজ্জা পাচ্ছেন। এসে পর থেকে কথাও বলছেন না তেমন। সোফায় মাথা এলিয়ে দিয়ে বলে, তোমাকে লজ্জার হাত থেকে বাঁচাতেই দূরে দূরে থাকছি। মানেটা রাতে বুঝাই। সিরাত তার কথার অর্থ বুঝে তেতে উঠে বলে, অসভ্য লোক, ভাবছি হয়তো ভালো হয়ে গেছেন, কিন্তু আপনি তো দুনিয়ার বদ হয়েছেন। বউয়ের সামনে সভ্যতা দেখানোটা লসের। সিরাত তার কথার কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ে। মনে মনে হাজারটা গালি দেয় অসভ্য লোকটার উদ্দেশ্যে। বেশ কিছু পরে ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করে। কার কাজ সেটাও বেশ ভালো করেই বুঝতে পারে, তবে পেছন ঘুরে সে দৃষ্টি মেলানোর সাহস হয় না তার। মানুষটা তার আরও কাছে চলে আসে, কানের সাথে ঠোঁট মিশিয়ে রাখে। সিরাতের শরীর কেঁপে ওঠে। রওনাফ ধীর কণ্ঠে বলে, খুব বাজেভাবে তোমাকে মিস করেছি।
সিরাত তার কথা শুনে তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে বলে, ডাহা মিথ্যা কথা। মিস করলে মানুষ এমন প্রতিবেশী মার্কা ব্যবহার করে না। ফোন দিলে কেমন আছো, কি করো বলে ঠাস করে কল কেটে দেন। এটাকে মিস করা বলে? রওনাফ তাকে তার দিকে ঘুরিয়ে কপালে কপাল থেকে বলে, মিস করলে কি শুধু কল দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়? কথা না বলে কি মিস করা যায় না? সিরাতের একটু অস্বস্তি হয়। হঠাৎ এমন কাছে আসাটা তাকে অস্বস্তিতে ফেলছে। তাই বলে, একটু দূরে সরুন না, আবার অস্বস্তি হচ্ছে। রওনাফ তার দিকে আর একটু চেপে গিয়ে ঠোঁটে ঠোঁট রেখে বলে, 5টা দিন তো দূরেই ছিলাম, এখন আর দূরে থাকতে বলো না। অধরে অধরের ঘর্ষণ বৃদ্ধি পায়, সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাতের বিচরণ। সিরাত ছটফুটে ওঠে, তবু সরাতে পারে না তাকে। একটা সময় লোকটা ঠোঁট ছেড়ে দেয়, পাশে শুয়ে বলে, তুমি ক্লান্ত তাই এই পর্যন্তই থাক, বাকিটা রাতের জন্য তোলা থাকলো। সিরাত একটু হলেও স্বস্তি পায়। দুজনের মাঝে নীরবতা বিরাজমান। সিরাত নীরবতা ভেঙে বলে, নাহিল আজ আমাকে মাম্মা বলেছে। রওনাফ উপরের ছাদের দিকে মুখ করে বলে, আমি বলতে বলেছি। সিরাত চমকে তাকায় তার দিকে, বলে, কেন, মানে হঠাৎ করে? রওনাফও তার দিকে চোখ ঘুরে বলে, বাবার স্ত্রী তো মাই হবে তাই না? তাহলে অন্য কোনো সম্বোধনের কি দরকার? এতে সম্পর্কের জটিলতা বাড়ে, বই কমে না। কিন্তু হ্যালো। হুশ, কোনো কিন্তু নয়। জার্নি করেছো, ক্লান্ত, এখন ঘুম দিবে, বুকে আসো। সিরাত তার কথা বাড়ায় না, এগিয়ে গিয়ে মাথা রাখে রওনাফের বুকের একপাশে। রওনাফ টেনে তাকে পুরোপুরি বুকের উপর তুলে নেয়। একটা সময় সিরাত ঘুমিয়ে যায়। ঘুম ধরা দেয় না রওনাফের চোখে। সে অন্য চিন্তায় মশগুল। সিরাতের ঘন ঘন নিঃশ্বাস জানান দেয় তার ঘুমের গভীরতা। রওনাফ তার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিয়ে ধীর কণ্ঠে শুধায়, পৃথিবীর সকল সুখ তোমার পায়ের কাছে এনে রাখবো, সে সুখে তুমি মেতে থাকবে। তোমার মন মস্তিষ্ক জুড়ে কেবল সুখের ভাবনা থাকবে। নোংরা পৃথিবীর ভাবনা তোমার মস্তিষ্কে কখনো আসতে দেব না। না পৃথিবীর এই নোংরা খেলা তোমায় স্পর্শ করতে পারবে। গতানুগতিক নিয়মে চলছে তাদের জীবন। সুখ দুঃখ রাগ অভিমান সব মিলিয়ে ভালোই চলছে সব। আর মাঝে চোখে পড়ার মতো বিষয় হলো রওনাফ ও সিরাতের সম্পর্কের উন্নতি। মুখ ফুটে বলার আগেই দুজন দুজনের প্রয়োজন পূরণ করে দেয়। সকালের খাবার তৈরিটা এখন আর সিরাত একা একা করে না, সাথে থাকে রওনাফ। সামনে তার পরীক্ষা, এই কারণে সংসারের সব কাজ দুজন ভাগাভাগিই করে নিয়েছে। এই কাজে না হলেও তার অংশীদার, তাকেও দেওয়া হয়েছে কিছু কাজ। সে তার রুম গুছিয়ে রাখে। ঘুম থেকে উঠে বিছানা গোছানো, পড়ার টেবিল গোছানো, কাপড়ও সে নিজেই গুছিয়ে রাখতে জানে এখন। আপাতত দৃষ্টিতে তারা একটা সুখী পরিবার বললেই চলে। শারীরিক দূরত্ব ঘুচেছে সে কবে, তবে মনের দূরত্ব কতটুকু ঘুচেছে তা বলা মুশকিল। আদর্শ স্বামী স্ত্রীর মতো সংসার করছে তারা। রাতে যখন রওনাফ বাড়ি ফিরে তখন স্ত্রী সন্তানের থাকে ক্ষুদ্র কিছু আবদার। সে আবদার রওনাফ হাসি মুখে পালন করে। তেমনি আজও তাদের আবদার ছিল ফুচকা খাওয়ার। মায়ের দেখা দেখি ছেলেও জুড়েছে সে আবদার। আর পূর্বে সে কখনো ফুচকা খায়নি বলতে খেতে দেওয়া হয়নি। নাছরবান্দা সিরাত আজ পণ করেছে, আজ ফুচকা না আনলে সে রওনাফকে ঘরে ঢুকতেই দেবে না। শীতের রাতে দরজার বাইরে দাঁড় করে রাখবে। রওনাফ ধমকেও তাকে নড়াতে পারেনি। তার দেখা দেখি নাহিলও জেদ ধরেছে। তার ধারণা মা যখন এত করে ফুচকা খেতে চাইছে তার মানে এটা খুবই সুস্বাদু খাবার। বাধ্য হয়েই হাসপাতালের ডিউটি শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে ফুচকার খুঁজে। অলিতে গলিতে স্টল, মানুষের চেয়ে খাবারের ভ্যান বেশি মনে হয়। সেখান থেকে বেছে বেছে একটা স্টল থেকে ফুচকা প্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিমধ্য তার ফোন বেজে ওঠে। বাইক সাইড করে ফোন বের করতে দেখে সিরাতের নাম্বার থেকে কল এসেছে। আল্লাহ জানে এখন আবার কী কারণে কল দিচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও ফোন রিসিভ করে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। ফুচকা পেয়েছেন? পেয়েছি। কোথায় আছেন এখন? কত সময় লাগবে আসতে? রাস্তা তো অনেক, তবে আপনি বললে উড়ে উড়ে চলে আসব। থাক, উড়ে আসতে হবে না। শুনেন, যে জন্য ফোন করেছিলাম, বলছিলাম যে খালি ফুচকা তো ভালো লাগবে না, আপনি কি একটু আইস। যে পর্যন্ত গিয়েছো সেখানেই থামো।
এই শীতের মধ্যে আইসক্রিম খায় কোন পাগল? আমি খাবো, আপনি আনবেন কি না? সরি, পারতাম না। অন্য কিছু হলে বলো, না হলে ফোন রাখো। টিপিক্যাল বউদের মতো কথাবার্তা বলছো কেন? কিসের সাথে কি মিলাচ্ছ? ওটা আমাদের বিয়ের ট্রিট ছিল, 1 যুগ আগের কথা এখন তুলছো কেন? 1 যুগ না, মাত্র 17 দিন আগের কথা। তুমি কি এখন ঝগড়া করতে চাইছো? আমি মোটেও ঝগড়া করার মুডে নেই। আপনার সাথে ঝগড়া করার ইচ্ছা আমারও নেই। এখন বলেন আপনি আনবেন কি না? না। তাহলে বাড়ি আসারও দরকার নেই। আবার হাসপাতালে ফিরে যান, সেখানে কলিগরা আছে, ফুচকাগুলো তাদের খাইয়ে দেন। বাড়ি আসার দরকার নেই। ঠাস করে মুখের উপর কল কেটে দেয়। রওনাফ হতভম্ব হয়ে যায়। কথায় কথায় বাড়ির বাইরে রাখার হুমকি দেয় এই মেয়ে। আগে কত চুপচাপ থাকতো, 10টা বললে 1টা বলতো, আর এখন 1টা বললে 10টা শুনে দেয়। রাত প্রায় 9টা। রওনাফ এসে দাঁড়িয়েছে। 2বার বেল দিয়েছে, কোনো সাড়া নেই। 3য়বার বেল বাজাবে এমন সময় পকেটের ফোনটা শব্দেই বেজে ওঠে। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে রিসিভ করে। উপাস থেকে ভেসে আসে, বাবা ফুচকা আর আইসক্রিম এনেছো? এনেছি। এবার কি দরজা খুলবে নাকি দাঁড়িয়েই থাকবো বাইরে? কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে যায়। 2 বান্দা হাসি মুখে দাঁড়িয়ে আছে। মুখ দেখে বোঝারই উপায় নেই এই 2 নিষ্পাপ বান্দা তাকে এত প্যারা দিয়েছে এত সময় ধরে। সিরাত হাত বাড়িয়ে তার থেকে ব্যাগ নিতে নিতে বলে, দ্রুত আসুন, বাইরে কি ঠান্ডা টের পাচ্ছেন না? ঘরে ঠান্ডা ঢুকছে। রওনাফ তার হাতে ব্যাগগুলো সিরাতের হাতে ধরিয়ে দিয়ে ঘরে চলে যায়। সিরাত খাবারের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে গ্লাসে পানি ঢেলে নিয়ে রুমে যায়। যেতে যেতে নাহিলের উদ্দেশ্যে বলে, আপু তুমি ঘরে গিয়ে বাকি পড়া শেষ করো, আমি তোমার বাবাকে খেতে দিয়ে আসছি। আচ্ছা, তুমি কাজ শেষ করে এসো, এরপর আমরা ফুচকা খাবো। ওকে বাবা, দ্রুত পড়া শেষ করবে। নাহিলেও নিজের ঘরে যায়। এই কটা দিন তার কাছে কেমন স্বপ্নের মতো। সিরাত আসার পর থেকে তার একঘেয়ে জীবনটা আনন্দে ভরে উঠেছে। এমন নয় যে রওনাফ ছেলেকে আনন্দে রাখেনি, নিজের সবটা দিয়ে ছেলেকে খুশি রাখার চেষ্টা করেছে, কিন্তু তার অনুপস্থিতিতে যে একাকে অনুভব করত তা এখন আর নেই। এখন তার দিন রাত আনন্দে কাটে। এখন তার মা বাবা দুজনেই আছে। সিরাত ঘরে গিয়ে দেখে রওনাফ ওয়াশরুমে। সে পানির গ্লাসটা টেবিলে রেখে আবারও যায় ফিরে খাবারের থালা দিয়ে। তারা মা ছেলে সন্ধ্যায় খেয়ে নিয়েছে, রাতে আর খাবে না, তাই তার খাবারটা ঘরেই নিয়ে এসেছে। রওনাফ ওয়াশরুম থেকে বের হয়, তখন দেখতে পায় সিরাত সোফায় বসে আছে, আপন মনে পা নাড়াচ্ছে। রওনাফ তাকে দেখে খুব একটা আগ্রহ দেখায় না। অন্যদিকে সিরাত লাফ দিয়ে উঠে রওনাফের কাছে যায়, হাত থেকে তোয়ালেটা নিয়ে শুকনো শরীর আবারও মুছে দিতে থাকে। রওনাফ তার কাজে প্রচণ্ড বিরক্ত হয়। কথা মানতে পারলে আদর আহ্লাদের শেষ নেই। কাজ না হলে মুখের দিকে তাকানো যায় না, কথা ছোঁয়ানো যায় না। সরো, কাজ আছে আমার। সিরাত মেয়েকে হাসি দিয়ে বলে, ধন্যবাদ। রওনাফ এক ভ্রু তুলে বলে, কেন? আরে ওই যে আমাদের জন্য ফুচকা আইসক্রিম আনতেন না, তাই। রওনাফ তার কথায় পাত্তা না দিয়ে সোফায় বসতে বসতে বলে, তোমার সস্তার ধন্যবাদের আমার দরকার নেই, এখন ওইসব হাবিজাবি খেয়ে আমাকে উদ্ধার করো। তা দামিও ধন্যবাদ কিভাবে দেয় শিখিয়ে দেন একটু। আপাতত খাবারটা খাইয়ে দাও, এতেই হবে, বাকিটা পরে শিখিয়ে দেব। সিরাত কথা বাড়ায় না। সে হাত ধুয়ে সে ভাত মেখে মুখে তুলে দেয়। রওনাফ ফোন ঘাঁটতে ঘাঁটতে খাবার গ্রহণ করে। এটা সিরাতের নিত্যদিনের কাজ। কোনো না কোনো বাহানায় লোকটা তার হাতে রাতের খাবারটা খেয়ে নেয়। মাঝে মাঝে এক প্লেটে খাবার মেখে 3 জন খেয়ে নেয়। খাওয়ানো শেষ করে প্লেট নিয়ে চলে যায় আর রওনাফের উদ্দেশ্যে বলে, ফোন রেখে ঘুমাতে যান, সারাদিন তো শান্তিতে বসতেও পারেন না, এসেই ফোন নিয়ে বসতে হবে। যাচ্ছি, ছেলেকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি চলে আসো। সিরাত ঘর থেকে বেরিয়ে আসে। টেবিলের উপরে থাকা খাবারের প্যাকেট নিয়ে নাহিলের ঘরে ছুট লাগায়। নাহিল তখন পড়া করছে। সিরাত তাকে দেখে বলে, কত সময় লাগবে? 10 মিনিট দাও, শেষ করছি। ওকে শেষ করো, আমি প্লেটে সব সাজাচ্ছি। সব কাজ শেষে দুজন বিছানায় গুল হয়ে বসেছে। সিরাত ফুচকা বানাচ্ছে, নাহিল অধীর আগ্রহে বসে আছে নতুন এই খাবারের স্বাদ গ্রহণ করার জন্য। সিরাত একটা তুলে নাহিলের হাতে দেয়। নাহিল বলে, তুমি আগে খাও। সিরাত একটা তুলে মুখে ঝাল টকের অমৃত স্বাদে চোখ বুজে নেয়। তার রিয়াকশন দেখে
নাহিলও একটা তুলে মুখে দেয়। খারাপ না, সিরাত তার জন্য ঝাল ছাড়াই বানিয়ে দিয়েছে। দুজনে বেশ ভালো পরিমাণে ফুচকা খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে। রওনাফ বেশ অনেকটা সময় নাহিলের ঘরের দরজায় দাঁড়িয়ে মা ছেলের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। আব্বু এখন পানি খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, এখনো আমরা জেগে আছি, দেখলে বাবা আমাদের দুজনকে বকবে। রওনাফ এতক্ষণে মুখ খুলে, সিরাত বা নাহিল কেউই তার দিকে তাকে খেয়াল করেনি আগে। না বাবা বকবে না, খাও খাও, এখনো আইসক্রিম বাকি তো, ওটা খেতে হবে তো। সিরাত নাহিল তাকে দেখে চমকে যায়, তবে কণ্ঠের স্বাভাবিকতা বজায় রেখে বলে, ওটা কাল খাবো তাই রেখে দিয়েছি। নাহিল, তুমি হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়ো, আমি এগুলো রেখে আসি। সিরাত জিনিসপত্র নিয়ে রওনাফকে পাশ কাটিয়ে চলে যায়। নাহিল রওনাফকে দেখে মায়ের কথা অনুযায়ী ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে সে শুয়ে পড়ে। রওনাফ এগিয়ে গিয়ে ছেলের পাশে আধশোয়া হয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, তোমার তো সামনে পরীক্ষা, পড়াশোনা তো খুব একটা করতে দেখি না। নাহিল রওনাফের আরও কাজ ঘেঁষে কোমর জড়িয়ে বুকে মুখ গুজে বলে, পড়ি তো বাবা, তুমি বই নিয়ে পড়া ধরো, দেখবা আমি সব করে ফেলছি। পড়ো কখন? সারাদিন তো দুজনে মিলে কিছু না কিছু অকাজই করো। না। অমনি গায়ে লেগে গেল। যা ইচ্ছা করো, বাধা দেব না, তবে মন দিয়ে পড়াশোনাটাও করো। 90+ নাম্বার চাই পরীক্ষার খাতায়। চিন্তা করো না বাবা, পেয়ে যাবে, দেখবে এর চেয়ে বেশি পেয়েছি, তখন তুমি আমাকে বাহাবা দিবে। তাই যদি হয় তবে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। সত্যি তো? একদম 3 সত্যি। বাবা ছেলে গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায় নাহিল। নাহিলকে ঠিক করে শুয়ে দিয়ে রওনাফ ঘর থেকে বের হয়ে নিজের ঘরের দিকে যায়। সিরাত ঘরে এসে গা ঢাকা দিয়েছে বহু আগেই। রওনাফ ঘরে এসে দেখে সিরাত পা থেকে মাথা পর্যন্ত ঠেকে শুয়ে আছে। এই মেয়ে যে ঘুমায়নি তা না দেখেই বলে দিতে পারবে সে লাইট অফ করে দরজা চাপিয়ে দিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। খুবই সাবধানতার সাথে বিছানায় উঠে কম্বলের নিচে সিরাতের গা ঘেঁষে শুয়ে পড়ে। সিরাত কোনো নড়চড় করে না, উল্টো ঘুরে শুয়েছে তো শুয়েছেই, আর উঠবে গিয়ে সকালে। রওনাফ তার এক হাতে সিরাতের কোমর পেঁচিয়ে হ্যাঁচকাটা নিয়ে নিজের কাছে নিয়ে আসে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে চলবে? তোমাকে তো আমি দামি ধন্যবাদ কিভাবে দিতে শিখাবো, শিখবে না? চোখ মুখ খিচিয়ে রেখে বলে, না, শিখবো না। কেন? সিরাত নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলে, আপনার চোখ মুখেই বলছে মনে মনে কোনো নষ্ট মতলব বাড়ছেন। রওনাফ তাকে একটানে বুকের নিচে ফেলে বলে, তোমাকে নিয়ে করা প্রতিটা ভাবনাই আমার নষ্ট। ছাড়ুন, আমি ঘুমাবো। রওনাফ তার মুখটা সিরাতের গলায় গুজে দিয়ে বলে, ঘুমালে তো চলবে না, কত কষ্ট করে আইসক্রিম আনলাম, সেটা খাওয়ার সঠিক নিয়মও তো তোমাকে শেখাতে হবে নাকি? সরুন, আমি কিছু শিখব না। এমনিতেও আপনার সাথে থেকে থেকে ফরমালিন ছাড়া পেকে গেছে, আর বেশি পাকলে পচে যাব। পচা জিনিস তো মানুষ পছন্দ করে না, তাই না? তুমি যে দিন দিন একটা বাদরে পরিণত হচ্ছ তা কি বুঝতে পারছো? সিরাত এবার তার কাছ থেকে সরে এসে বলে, না, বুঝতে পারছি না, আপনি বুঝিয়ে দেন। এবার রওনাফকে শুনে শুনে গায়, আপনি গুরু, আমি শীর্ষ, বুদ্ধি আমার কম, আপনি বুঝলে আমি সবই বুঝতাম। রওনাফের মুডের 12টা বাজাতে এই মেয়েটা খুব ভালো করে জানে। রওনাফ এবার তার উপর চরম বিরক্ত, এক ধমক দিয়ে বলে, চুপচাপ ঘুমাবে এখন। সিরাত তার দিকে ঠেলতে ঠেলতে মিশে গিয়ে বলে, এখন তো ঘুম আসবে না জামাই। রওনাফ তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, গা ঘেঁষাঘেঁষি করতে আসবে না, আমার মুডের 12টা বাজিয়ে এখন ঢং করতে আসছো? এখন তো আমি ফুল মুডে আছি বাবু, কাছে আসো। আই এম নট ইন্টারেস্টেড ইন ইউ। আগ্রহ আমি তৈরি করে দিচ্ছি, আসুন আসুন। ফাজিল কোথাকার, ঘুমাও, ধরলে আর আস্ত রাখবো না। ভয় পাই যেন তাকে আমি। ভয় পাও কি পাও না সেটা বিগত রাতগুলোর হিস্ট্রি চেক করলেই বোঝা যায়। সিরাত এগিয়ে গিয়ে রওনাফের বুকে মাথা রাখে। রওনাফও আর তাকে বাধা দেয় না। দুইজনে যেন এত অভ্যস্ত। একটা সময় গভীর ঘুমে তলিয়ে যায় তারা। পরদিন যে যার কাজে চলে যায়। রওনাফ সিরাতকে কোচিংয়ে নামিয়ে দিয়ে নাহিলকে স্কুলে দিয়ে আসে। সিরাতকে বলে যায়, আজ তোমাদের নিতে আসতে পারবো না সোনা, তুমি একটু কষ্ট করে নাহিলকে স্কুল থেকে নিয়ে বাসায় যেও, কেমন?
সিরাতও বাধ্য স্ত্রীর ন্যায় মেনে নেয় স্বামীর কথা। এই লোকটা যখন কিছু বলে বা বোঝায় কত মিষ্টি ভাষায় বলে, তখন মনে হয় দুনিয়ার সব কিছু সে করতে পারবে এই লোকের জন্য। আর যখন ধমকায় তখন মনে হয় এর চেয়ে বজ্জাত দুনিয়াতে নেই। কোচিংয়ে সিরাতের বেশ কয়েকজন বান্ধবী হয়েছে। প্রথম প্রথম বোর ফিল করলেও এখন বেশ ভালোই লাগে। কোনো ছেলে বন্ধু পাতায়নি, কেননা রওনাফ নিষেধ করেছে। তাছাড়া এখানকার উঠতি বয়সী ছেলেদের হাব ভাব তার পছন্দ না। কোচিং শেষে সিরাত রিক্সা নিয়ে নাহিলের স্কুলে যায়। ছুটি হতে খুব বেশি সময় বাকি নেই। সে ভাড়া মিটিয়ে স্কুলের গেটের একপাশে অন্যান্য গার্ডিয়ানদের সাথে দাঁড়ায়। কিছুক্ষণ বাদে স্কুল ছুটি হয়। একে একে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসে। শেষের দিকে বের হয় নাহিল। সিরাতকে দেখে চড় একটা হাসি দিয়ে কাছে এসে জাপটে ধরে, শরীরের সাথে তার গা এলে দেয়। সিরাত তাকে একটা হাতে জড়িয়ে ধরে বলে, আব্বুর কি খুব বেশি কষ্ট হয়ে গেছে? আর বলো না, একটার পর একটা ক্লাস করে বিরক্ত হয়ে গেছি। টিফিন শেষ করেছো? হ্যাঁ, পুরোটা। গুড, চলো বাসায় যাই। বাসায় গিয়ে নিজ হাতে খাইয়ে দিব। দুজন হাতে হাত ধরে এগিয়ে চলে। তাদের পুরো সময় ধরে পর্যবেক্ষণ করে দুটি চোখ। সে চোখে কি ছিল জানা নেই, তবে কিছু একটা ছিল। রওনাফের ফোন বেজে চলছে সমান তালে। একটা সময় সে রিসিভ করলে ওপাশ থেকে ভেসে আসে কিছু কথা, যা শুনে তার চোয়াল ও হাতের মুঠ শক্ত হয়ে আসে। মুখে উচ্চারিত হয় কেবল একটি বাক্য, জানোয়ারগুলোর কলিজার মাপ দিতে হবে দেখছি। পরীক্ষার সময় নিকটে। সিরাতের ঢাকায় থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। কাল বাদে পরশু রাজশাহী চলে যাবে। ফিরবে পরীক্ষা শেষ করে তবেই। নাহিল ও সিরাত দুজনেরই মন খারাপ। নাহিল যেতে চেয়েছে, তবে তারও পরীক্ষা আছে সামনে। তাই রওনাফ এখন তাকে কোনোভাবেই যেতে দেবে না। আর আমি মিশে সিরাতকে নিয়ে যাবে। পরশু যাবে অনেক দিনের জন্য, তাই কিছু কেনাকাটা করতে হবে। তাই বিকালে তিনজন বের হয় মার্কেটের উদ্দেশ্যে। প্রথমে যায় রেগুলার পরার জন্য পোশাক কিনতে। সিরাতকে বরাবরই 2 পিসে দেখা যায়। তাই রওনাফ নিজে পছন্দ করে তার জন্য বেশ কয়েকটা সেট নেয়, সাথে 3টা 3 পিস। এরপর জুতা, কলেজের শু, শীতের জন্য ক্রিম, লোশন, আরও নানান জিনিস কেনা হয়। পরীক্ষার ফাইল থেকে শুরু করে কলম পর্যন্ত কিনে দিয়েছে। সব কিছু রওনাফ কিনলেও না হলেও পরীক্ষা উপলক্ষে তার মাকে একটা ঘড়ি গিফট করতে চায়। তার জমানো টাকা থেকে সে কিনে দেবে। এ নিয়ে সিরাতের বেশ আপত্তি থাকে। সে বলে, আব্বু বাবা কিনে দিক, তুমি পছন্দ করে দাও, তাহলেই তো তোমার গিফট করা হয়ে যাবে। না, তাহলে তো বাবার কেনাই হয় সব কিছু। কেন বাবা গিফট করবে? আমিও তোমাকে গিফট দিতে চাই। সেটা তো দেবে, আগে বড় হই, তখন তুমিই সব দেবে। বাবাকে কিছু কিনতে দিব না। না, আমি এখনই দেব। তুমি বাবার দেওয়া সব গিফট নিয়ে যাবে। সবাই বলবে নাহিলকেই দিয়েছিল পরীক্ষার জন্য। তখন কি বলবে? হ্যাঁ, বলবে একটা ঘড়ি পছন্দ করে দিয়েছে। সবাই কি ভাববে তখন? আমার একটা প্রেস্টিজ আছে না? নাহিলের কথায় সিরাত ও রওনাফ দুজনেই হেসে ওঠে। রওনাফ তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমার বাবা তো দেখছি বড় হয়ে গেছে। আচ্ছা, তুমিই দিবে, ঠিক আছে? এবার চলো। আপনি ওর সাথে তাল মেলাচ্ছেন? আপনি জানেন ও কতদিন ধরে টাকাগুলো জমাচ্ছে? নাহিল কাচুমাচু করে বলে, ওটা আমি তোমার জন্য জমিয়েছিলাম। আগে তো আমার মাম্মা ছিল না, তখন দিতে পারিনি বাবাকে। শুধু জন্মদিন ছাড়া গিফট দিতে পারতাম। অন্য সময় বাবা কিছু দিতে চাইলে বকতো। এখন তো মাম্মা আছে, তাই এখন দেবো, এই জন্যই জমিয়েছি। সিরাতের নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে হয়। এত সুখ সে কোথায় রাখবে? এরা বাবা ছেলে এত আদরে যত্নে রাখছে তাকে, সবটাই তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। এই বুঝি স্বপ্নটা ভেঙে যাবে। আর রওনাফ তার ছেলেকে তার মতো করেই বড় করেছে। তার চোখ দুটো চিকচিক করে উঠে, আলগোছে তা আড়াল করে নেয়। নাহিলের জেদের কাছে হার মেনে তারা যায় ঘড়ি কিনতে। বেশ সুন্দর একটা ঘড়ি কেনে সে। তাকে গিফট দিতে পেরে নাহিলের খুশি দেখে কে। তারা রাতের খাবার বাইরের একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে বাড়ির পথ ধরে। বাসায় ফিরে রওনাফ জিনিসগুলো নিয়ে নাহিলের রুমে রেখে আসে, কেননা সে জানে এখন এই সব উল্টে পাল্টে দেখবে আর পুরো ঘরে ছড়াবে। রওনাফের ঘরে ছড়ালে সেগুলো রওনাফকেই গুছাতে হবে। নাহিলের ঘরে থাকলে নাহিল ও সিরাত দুজন মিলে গুছাবে। তাই সে আর রিস্ক নেয় না। সে সব জিনিস নিয়ে নাহিলের ঘরে রেখে চলে যায়। নাহিল ও সিরাত দুজন বসে বসে আজকের কেনা জিনিসগুলো দেখছে।
এক একটা জিনিস পরে ঘুরে ফিরে দেখছে। আর নাহিল বিভিন্ন মন্তব্য করছে, এটাতে ভালো লাগছে, ওটাতে বেশি ভালো লাগছে। তার মতে তার মা যাই পড়বে তাতেই সুন্দর। সব দেখা হয়ে গেলে দুজন মিলে আবার গুছিয়ে রাখে। অন্যদিকে সোফায় মুখোমুখি বসে আছে দুজন লোক। একজন সোফায় পায়ের উপর পা তুলে বসা, অন্যজন সোজাসুজি মুখ করে বসা। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।